বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অধ্যায় ১ নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো পদার্থ বিজ্ঞানের তোমাদের অধ্যায় ১-এ আছে ভৌত রাশি ও তাদের পরিমাপ। তো ভৌত রাশি ও তাদের পরিমাপ সম্পর্কে জানতে হলে, এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত পড়তে হলে আমাদের যে বিষয়টি আগে সর্বপ্রথম জানা দরকার সেটা হচ্ছে ভৌত রাশি ও তাদের পরিমাপটা আসলে কি। তো আমরা একটু দেখো যে ভৌত রাশি বলতে আমরা কি বোঝাই, কি বুঝি ভৌত রাশি বলতে? ভৌত রাশি, তো ভৌত রাশি হচ্ছে, আগে হচ্ছে আমরা জানবো রাশিটা কি। রাশিটা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলবো। এখন ভৌত রাশি হচ্ছে এই জগতে যা কিছুকে আমরা পরিমাপ করতে পারি তাকে হচ্ছে ভৌত রাশি বলে আখ্যায়িত করা হয়েছে, তাকে আমরা ভৌত রাশি বলবো। অর্থাৎ এক কথায় আমরা মনে রাখতে পারি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলা হয়। তো এরপর হচ্ছে তাদের পরিমাপ। পরিমাপটা কি? পরিমাপ হচ্ছে পরিমাণ নির্ণয় করা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা পরিমাপ বলবো। তো এই অধ্যায়ে এই ভৌত রাশি এবং তাদের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা একটু জেনে নিই। তো তোমাদের যাদের পদার্থবিজ্ঞান বইটি তোমাদের কাছে আছে, তো যখন এই ক্লাসটি তোমরা করবা তখন পদার্থবিজ্ঞান বইটি তোমাদের কাছে নিয়ে রাখবা। আমি যে পৃষ্ঠা বলবো এবং যে লাইন পড়াবো সেইগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তো আমি বইয়ের পিডিএফ এ চলে যাচ্ছি। তো আমাদের কাছে বইয়ের পিডিএফ আছে, তো তোমাদের যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিবা। আর যাদের কাছে বই আছে তো বই থেকে দেখলেই হবে। তো আমরা চলো একটু পড়ি কি বলিছে এই অধ্যায়ে। তো প্রথমে আমরা শুরু করা যাক। তো প্রথমে এটা হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। তো এখানে বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। তো বিজ্ঞান বলতে আমরা কিন্তু অনেক কিছু বুঝি, বিভিন্ন যন্ত্রপাতিকে, বিভিন্ন আহ, যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করি, সেই সব যন্ত্রপাতিকে আমরা বুঝি, আরো অনেক কিছু বুঝি। তো বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। তো বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা ও ল্যাবরেটরি নয়। বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান। তো আমাদের যে এই সভ্যতা, এই সভ্যতায় সব থেকে বড় অবদান রেখেছে হচ্ছে বিজ্ঞান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগেই আমরা কিন্তু অনেক কিছু করতে পারতেছি। তো বর্তমান আধুনিক যুগের কারণে আমাদের কাজ আরো সহজ হয়ে গেছে। তো এখানে যা বলা হয়েছে যে বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়। তো এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে কি বিজ্ঞান, আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। তো মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞানটি এসেছে। তো বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। সেই প্রাচীনকাল থেকেই শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ক্রম বিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। তো এই যে যে আমরা বিজ্ঞানের যুগে বাস করি, এই যে যে বিজ্ঞান, এই বিজ্ঞান কিন্তু একদিনে আসেনি। বিজ্ঞান হাজার হাজার বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের বিনিময়ে ধাপে ধাপে আমরা এই বর্তমান বিজ্ঞানের যুগে এসে পৌঁছেছি। তো এখানে তাই বলা হয়েছে। তো এই বিজ্ঞানটা হচ্ছে কখনো কখনো বিজ্ঞানকে যুক্তি তর্ক দিয়ে, থিওরি দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, আবার কখনো কখনো এই বিজ্ঞানকে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণ করা হয়েছে। আবার কখনো কখনো এই বিজ্ঞানকে কি বলেছে, বিজ্ঞানকে বিজ্ঞান এই প্রক্রিয়াটিকে প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। তো এরপরে হচ্ছে কি লেখা হয়েছে দেখো। পদার্থবিজ্ঞানের ইতিহাস পড়লেই আমরা দেখব এটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানীদের সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠেছে।
ল্যাবরেটরিতে গবেষণা করতে হলেই নানা রাশিকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। পরিমাপ করার জন্য কিভাবে এককগুলো গড়ে উঠেছে, সেগুলো কিভাবে পরিমাপ করতে হয় এবং পরিমাপের জন্য কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখন হচ্ছে কি, আমরা যে বিজ্ঞানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, এই যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন কিছু পরিমাপ করতে হয়, সেই পরিমাপের বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা আমাদের এই অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবা এবং ফলো করবা, শেয়ার করে দিবা, নিয়মিত ইনশাল্লাহ ভিডিওগুলো পাবা। তো এইটা পদার্থবিজ্ঞানের ক্লাস আজ থেকে শুরু হলো, অলরেডি সাধারণ গণিতের ক্লাস চলতেছে। তো এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের ধারাবাহিক ক্লাস 1। এটা হচ্ছে ধারাবাহিক ক্লাস 1। ধারাবাহিক আজ থেকে শুরু হলো ক্লাসটি, ধারাবাহিক ক্লাস 1। এরপরে পর্যায়ক্রমে ক্লাসগুলো পাওয়া যাবে। তো এটা হচ্ছে ধারাবাহিক ক্লাস 1। তো এরপরে পরবর্তীতে বিভিন্ন ক্লাস পাবা। তো আমরা একটু মূল বিষয়গুলো জানি যে পদার্থবিজ্ঞান, যার ইংরেজি নাম হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটি হচ্ছে প্রাচীনতম শাখা। তো কারণ বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো দানা বাঁধার অনেক আগে বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন। তো পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক শাখা। এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য অনেক বিষয় দাঁড়িয়ে আছে। তো এই যে আজকের পদার্থবিজ্ঞান, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এবং এই পদার্থবিজ্ঞান শুধু এখনের না, এটা প্রাচীনতম শাখা। প্রাচীনকাল থেকে এই পদার্থবিজ্ঞান চর্চা বিজ্ঞানীরা করে আসছিলেন। তো এরপরে কি বলা হয়েছে, এই পদার্থবিজ্ঞানের উপর ভর করে দাঁড়িয়েছে হচ্ছে রসায়ন, রসায়নের উপর ভর করে দাঁড়িয়েছে জীববিজ্ঞান, এবং জীববিজ্ঞানের উপর ভর করে দাঁড়িয়েছে অন্যান্য বিষয়। সাধারণভাবে আমরা আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে মিথস্ক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি নিয়ে আলোচনা করা হয় এবং এই দুইটার ভিতর সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে আমরা পদার্থবিজ্ঞান বলবো। তো এইখানে আমরা যে প্রশ্নটি পেলাম যে পদার্থবিজ্ঞানের ইংরেজি হচ্ছে ফিজিক্স, এবং এই পদার্থবিজ্ঞান কাকে বলে। তো আমরা পদার্থবিজ্ঞান পড়ি, আমরা যারা বিজ্ঞান বিভাগে আছি আমরা পদার্থবিজ্ঞান পড়ি। আমাদেরকে একজন বলল যে পদার্থবিজ্ঞান কি, হয়তো আমরা অনেকে উত্তর দিতে পারি না। আমরা পদার্থবিজ্ঞান পড়ি, কিন্তু পদার্থবিজ্ঞান কি আসলে এটা আমরা জানি না। তো এখন বিষয় হচ্ছে, এইখানে সুন্দর করে লেখা আছে যে পদার্থবিজ্ঞান কি। তো এই তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে প্রতিটা লাইন বাই লাইন যদি তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়তে পারো, যখন তোমরা গাইডের থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তো আমরা এইখানে পদার্থবিজ্ঞান বইয়ে যতদূর সম্ভব প্রতিটা লাইন ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেখার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা যেটা শিখলাম পদার্থবিজ্ঞান কি, তো এই প্রশ্নটা তোমরা খাতায় লিখবা, লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। তো এখানে আরেকটু কি বলেছে দেখো, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে। তাহলে এতক্ষণ আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে একটু সংক্ষেপে জানলাম। এখন হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসরটা কি। পরিসর মানে হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা সীমা বা লিমিট। তো এখন হচ্ছে দেখো এখানে কি আছে, যে পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনো ভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তাহলে এই পদার্থ বিজ্ঞানের সূত্রকে ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি তৈরি করা হয়েছে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং এই প্রযুক্তিটি গড়ে ওঠার পিছনেও সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। তো বর্তমান যুগে ইলেকট্রনিক
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ইলেকট্রনিক তৈরি হয়েছে পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে। তো দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান এরকম প্রতিটি ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। তাহলে এইখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে এইখানে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞানের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞান ব্যবহার করা হচ্ছে। আমরা চারিদিকে যেদিকে তাকাই না কেন শুধু সেখানে পদার্থবিজ্ঞানের ব্যবহার। যেমন আমরা যে এই যে যুদ্ধ দেখি বিভিন্ন বিশ্বে, বিভিন্ন দেশে আমরা যুদ্ধ দেখি। তো এই যুদ্ধে ব্যবহৃত যে অস্ত্র এগুলো সব পদার্থবিজ্ঞানের সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এছাড়াও আমাদের আশেপাশে বিভিন্ন যন্ত্রপাতি, চিকিৎসা ক্ষেত্রে, তারপরে গবেষণা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই পদার্থবিজ্ঞান ব্যবহার করা হচ্ছে। তো এই পদার্থবিজ্ঞানের এখানে যে বিষয়টি আরো একটু বলা হয়েছে দেখো, পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে চিরায়িত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো এর মাঝে রয়েছে বলবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে কি রয়েছে? বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। তো এই চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিতর এইসব বিজ্ঞান রয়েছে। এবং আধুনিক পদার্থবিজ্ঞানটা কি? আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে বর্তমান যুগে যে পদার্থবিজ্ঞানটা ব্যবহার করা হচ্ছে সেটা। তো এগুলো বিস্তারিত পড়লে আমরা বুঝতে পারবো। এরপরে যে বিষয়টি এখানে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ। তো পদার্থবিজ্ঞান কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, যেটা আমি পূর্বে বলেছি যে ক্রমে ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে পদার্থবিজ্ঞানের সূচনা ঘটেছে। তো এই পদার্থবিজ্ঞানের সূচনা কিন্তু এমনি এমনি হয়নি, বিভিন্ন বিজ্ঞানীর দ্বারা, অনেক বিজ্ঞানীদের দ্বারা পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে। এখন কোন বিজ্ঞানী কিরকম ধারণা রেখেছে সে সম্পর্কে আমরা একটু জানবো। তো এখানে যে ভাগটা করা হয়েছে দেখো, আদি পর্ব গ্রিক, ভারতবর্ষ, চীন ও মুসলিম সভ্যতার অবদান। অর্থাৎ এই পদার্থবিজ্ঞানকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যেসব বিজ্ঞানীরা, যেসব লোকেরা এই অনেক পরিশ্রম করেছেন আমরা সে সম্পর্কে একটু জানি। দেখো, বর্তমান পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বোঝাই, প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা, আলোক বিজ্ঞান, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে। গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। সেই সময় গণিতবিদ ও বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। জ্যামিতি এবং কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া ছিল অ্যাটম। এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞান ব্যবহার করে থাকে। তো এখানে যে কথাটি বলা হয়েছে, তো বিজ্ঞানী থেলিস, পিথাগোরাস, এরপর হচ্ছে লোডস্টোন, তো এনরা এই বিজ্ঞানীরা এই পদার্থবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছিলেন। তো এরপর হচ্ছে কি বলেছে, তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না বলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। সেই সময়কার সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটলের মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। তো তখনকার সময়ে এক এক বিজ্ঞানী এক এক রকম ধারণা দিতেন, এক এক বিষয়ে এক একটা তথ্য দিতেন। তো কেউ কেউ সেটা বিশ্বাস করতো, আবার কেউ কেউ বিশ্বাস করতেন না। তো তখনকার সময়ের মানুষ, যে বিজ্ঞানী যত ভালোভাবে তথ্য দিয়ে গবেষণা করে উপস্থাপন করতেন কোনো বিষয়, মানুষ তখন সেই বিষয়টিকে মেনে নিত। তো তেমনি অ্যারিস্টটল যে মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদ দিয়েছিলেন, তো মানুষ কিছুটা এটা বিশ্বাস করে নিয়েছিল। তো অ্যারিস্টারাক্স প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তার অনুসারী সেলিউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন। তো যদিও যে যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে, গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের। তো আর্কিমিডিস একজন বিজ্ঞানী যিনি বিজ্ঞানে অনেক অবদান রেখেছিলেন, পদার্থ বিজ্ঞানে তিনি অনেক অবদান রেখেছিলেন, অনেক বিষয়ে তিনি বিভিন্ন মতবাদ দিয়েছিলেন। তো এখানে এখানে কি বলছে যে
তরল পদার্থে ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনো বিজ্ঞান বইয়ের পাঠসূচিতে থাকে। তো এই যে তিনি তরল পদার্থ সম্পর্কে যে আর্কিমিডিস সূত্র প্রণয়ন করেছিলেন তরল পদার্থের ক্ষেত্রে, তো এইটা বর্তমান যুগে খুবই জনপ্রিয়, বিভিন্ন বইয়ে এটা ছাপা হয়ে আছে। তো এরপর হচ্ছে কি বলেছেন, গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধে সহায়তা করেছিলেন। তো তিনি বিজ্ঞানকে এমন ভাবে কাজে লাগিয়েছিলেন, এমন ভাবে তিনি বিজ্ঞানকে প্রয়োগ করেছিলেন, যেটা যুদ্ধের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই যে কথা, এই কথা শুনে আমাদের একটু চমকে ওঠার কথা, কারণ তিনি একজন বিজ্ঞানী, কিভাবে তিনি এটা করেছিলেন। তো তখনকার মানুষ এইরকম যারা প্র্যাকটিক্যালে কাজ করে বোঝাই দিতেন, মানুষ সেই সব মতবাদকে একটু বিশ্বাস করে নিত। তো এখন কি বলেছে একটু আমরা দেখি। গ্রিক আমলে আরেকজন বিজ্ঞানী ছিলেন ইরাতোস্থেনিস, যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। তো তিনি পৃথিবীর ব্যাসার্ধ তিনি সঠিকভাবে পরিমাপ করেছিলেন, বের করেছিলেন। এরপর প্রায় ১৫০০ বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ ছিল। তো তখনকার সময় থেকে ১৫০০ বছর জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা হতো না, তখন বন্ধ ছিল। তো তারপরে কি হয়েছিল, শুধু ভারতীয় মুসলিম এবং চীনা ধারার সভ্যতা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। তো যখন ১৫০০ বছর এই বিজ্ঞানের চর্চাটা বন্ধ ছিল, তখন এই বিজ্ঞানের চর্চাটা কারা চালিয়ে গিয়েছিল? শুধু ভারতীয় মুসলিম এবং চীনা ধারার সভ্যতা গ্রিকরা, এবং গ্রিকরা ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। তো ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার কাজটিও ভারতবর্ষে আর্যভট্ট করা হয়েছিল। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভিতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করা হয়। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান অ্যালজেব্রা নামটি এসেছে। ইবনে আল আইহান কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে ৩০ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। ওমর খয়ামের নাম সবাই কবি হিসেবে জানে, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের একজন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। চীনা গণিতবিদ ও বিজ্ঞানীরাও পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেন। তাদের মাঝে শেন কুয়োর নামটি উল্লেখ করা যায়, যিনি চৌম্বক নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছিলেন। তো এখানে যে বিজ্ঞানীদের নাম আমরা জানলাম, যে ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, তারপরে হচ্ছে জাবির ইবনে আইহান। তো এইসব বিজ্ঞানীরা তখনকার সময়ে যখন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা বন্ধ ছিল, তারা জ্ঞান বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন গবেষণা করেছিলেন। যেমন জাবির ইবনে আইহান, তো ইনি ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী। তো ইনি হচ্ছে রসায়নের জনক, যাকে আমরা রসায়নের জনক বলে থাকি, এবং তিনি আরো অনেক বিষয় সম্পর্কে মতবাদ দিয়েছিলেন। তো এতক্ষণ ধরে আমরা যেটা জানলাম, এতক্ষণ ধরে আমরা পদার্থবিজ্ঞানের পরিসর জানলাম, তারপরে আমরা জানলাম যে পদার্থবিজ্ঞান, যে এই যে এখানে আজকের দিনের পদার্থবিজ্ঞান, এটা কি এমনি এমনি এসেছে না, বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, কোন কোন বিজ্ঞানী এখানে অবদান রেখেছিল, তো এই সম্পর্কে জানলাম। তো তোমাদের এই অধ্যায়ে আরো অনেক কিছু জানার বাকি আছে, তো একদিনে তো সব সম্ভব হবে না। তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে, তো ধারাবাহিক ক্লাস ১, ২, ৩ এভাবে আমরা সামনের দিকে এগোবো। এবং যারা তোমরা যারা আসো, এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা আসো ২০২৭-২৮, তো তোমাদের জন্য আলাদা যে ক্লাসটি হবে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রশ্ন, তারপর হচ্ছে ট্রিক, এসবের ক্লাস হবে। পদার্থবিজ্ঞানে যে তোমাদের ঘ নম্বরে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো ক্লাস ধারাবাহিকভাবে আমি আপলোড করব আমাদের পেজে, এবং যে গুরুত্বপূর্ণ ট্রিক গুলো তোমাদের আসে সেগুলো আমাদের পেজে আপলোড করব, বিভিন্ন ক্লাসের মাধ্যমে দেখাবো। আর যারা বর্তমান তোমরা নবম শ্রেণীতে আসছো বা দশম শ্রেণীতে, তো তাদের জন্য এই ক্লাসটি, যে শুরু থেকে পদার্থবিজ্ঞান, তুমি যদি শুরু থেকে এই পদার্থবিজ্ঞানের প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে করো, আশা করা যায় পদার্থবিজ্ঞানের খুঁটিনাটি সম্পর্কে তুমি কিছুটা ধারণা পাবা। আর এই ধারণাটা যদি পাও, তাহলে তুমি যখন প্রশ্ন পড়বা, গাইডের থেকে প্রশ্ন সলভ করবা, তখন ওইগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আসলে শিক্ষা এমন একটা জিনিস, যে শিক্ষা কেউ কারোর কাছ থেকে নিতে পারে না। তো তুমি শিক্ষা অর্জন করবা, তোমার কাজে লাগে, এরকম। তো তোমাদের উচিত যে সঠিকভাবে লেখাপড়া করা, এবং আমাদের যে অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজ রয়েছে, এটাকে তোমরা ফলো করবা,
এবং আমাদের সঙ্গে থাকলে যে কোনো সমস্যা কমেন্টে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে হয়তো কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ক্লাস সম্পর্কিত কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।